আহমেদ খান। আজকে হায়ার স্টাডির একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি যারা এই মুহূর্তে 12 গ্রেড বা এ লেভেল অথবা এইচএসসি শেষ করেছেন তাদের জন্য এবং বাইরে পড়াশোনার ব্যাপারে আগ্রহী, এই ব্লগটা ভালোই কাজে লাগবে। তো আমরা যখনই বাইরে পড়াশোনা চিন্তা করি তখন আমরা প্রথম যে আমাদের চিন্তাটা আসে যে আমরা কোন দেশে পড়াশোনা করতে যাব। তো এটা যদি আপনার খুব সহজ কাছের ডেস্টিনেশন হতে পারে, এটা মালয়েশিয়া। কারণ সেখানে আপনি একটা ভালো এনভায়রনমেন্ট পাবেন, মুসলিম এনভায়রনমেন্ট। তার সঙ্গে আপনি ওখান থেকে ধরেন 4 বছরের একটা কোর্স আন্ডার গ্রেডে গেলেন, আপনি হয়তো 3 বছর ওখানে একটা অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিতে আপনি আহ, করলেন, চতুর্থ বা লাস্ট ইয়ারে আপনি কোনো একটা বড় ভালো কান্ট্রি যেমন ইউএসএ অথবা কানাডা অথবা অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের মতো কান্ট্রি খুব সহজে ওই অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি থেকে আপনি ক্রেডিট ট্রান্সফার করার একটা সুযোগ পাবেন। এটা কিন্তু একটা ভালো সুযোগ। এছাড়া আপনি ইউরোপে চিন্তা করতে পারেন। ইউরোপের কান্ট্রিগুলা আসলে ভাস্ট, 27টা কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়নের। এবং এখানে আপনাকে তিনভাবে আপনার চিন্তা করতে হবে। একটা হলো আপনার কস্টিং কোন কান্ট্রিতে কেমন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, মানে আপনার রেজাল্ট বা আপনার আইএলস আছে কিনা, আপনি কি এখানে ফ্যামিলি সহ যেতে চাচ্ছেন, বা এখানে ওয়ার্ক পারমিটের ফেসিলিটি, সরি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট এবং নর্মালি পড়াশোনার সময় আপনার ওয়ার্ক পারমিটের কি হবে। অনেকগুলা বিষয় এবং কস্টিং নিয়ে আপনার চিন্তা করে ইউরোপের 27টা কান্ট্রি থেকে আপনি অনেকগুলা দেশ যেমন ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, লিথুনিয়া, হাঙ্গেরি, ডেনমার্ক, রোমানিয়া, গ্রিস, মাল্টা, এইসব কান্ট্রিতে আপনি আপনার আপনার আহ, নিজের যোগ্যতা এবং রিকোয়ারমেন্ট এবং আপনার ক্ষমতা, এই সবগুলো মিলিয়ে আপনি একটা ভাস্ট চয়েস থেকে আপনি বেছে নিতে পারেন। তারপরে আপনার আছে ইউকে। ইউকেতে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট যায় এবং সেখানকার এনভায়রনমেন্টের সঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশের আহ, মানে স্টাডির একটা বড় ধরনের সামঞ্জস্য আছে। এর জন্য স্যুট করার জন্য কিন্তু খুব ভালো ইউকের পড়াশোনার মানও ওয়ার্ল্ডের আমরা বলবো যে স্ট্যান্ডার্ড নাম্বার 1 বলতে পারেন। তারপরে ইউএসএ চিন্তা আপনি করতে পারেন। তারপরে আপনি কানাডা চিন্তা করতে পারেন, অস্ট্রেলিয়া চিন্তা করতে পারেন, নিউজিল্যান্ডে চিন্তা করতে পারেন। আহ, তো আপনি কিভাবে কোন দেশ বেছে নেবেন সেটা আপনার নিজের অনেকগুলা ডাইনামিক্সের মধ্যে, ম্যাট্রিক্সের মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে এবং আমরা অবশ্যই এই ব্যাপারে আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করব হেল্প করতে। তারপরে যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো সাবজেক্ট। আপনি কোন সাবজেক্ট নেবেন। এখন আমাকে যদি কোশ্চেন করেন আমি কোন সাবজেক্টে পড়তে চাই, আমি বলবো যে এই মুহূর্তে পৃথিবীর যে অবস্থা আপনাকে অবশ্যই স্টেম। স্টেম মানে হলো সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথস। এই 4টা টেরিটরির মধ্যে আপনাকে একটা সাবজেক্ট বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এখন সবাই তো আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবে না, বা এইচএসসিতে সবাই সায়েন্স থেকে আসবে না। তাহলে আপনি কি করবেন, আপনি চিন্তা করবেন হসপিটালিটি ম্যানেজমেন্ট, আপনি চিন্তা করতে পারেন বিজনেস ব্যাকগ্রাউন্ড যেমন ফিনান্স, অ্যাকাউন্টিং, এই ধরনের টেকনিক্যাল সাবজেক্টে আপনি এনরোল হওয়ার চিন্তা ভাবনা অবশ্যই করবেন। তবে আমার দৃষ্টিতে আহ, আপনার যদি সক্ষমতা থাকে স্ট্যাম রিলেটেড একটা সাবজেক্ট বেছে নেওয়াটাই আপনার জন্য ফিউচারে ভালো হবে আশা করি। তারপরেরটা হলো আইএলস। এইটা নিয়ে আমি মানে বলতে পারেন যে আহ, এই লাইনে যখন আমরা কাজ শুরু করছি ইকো টিপার স্টাডি, প্রথম থেকে আমি এটা নিয়ে খুব বিব্রত। বাচ্চারা কেন যে আইএলস এত ভয় পায়। আমি আজকে আমার ল্যাপটপে আইএলস এর একটা রেজাল্ট করে রাখছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার চেহারা। আমি অনেকটা বলতে পারেন যে জেদ করে এই বুড়া বয়সে আইএলস এর একটা পরীক্ষা দিছি। কিভাবে দিছি, যে আপনার কোনো কোচিং টোচিং কিছু নাই। আমি আইএলস এর একাডেমিকের 18 থেকে 12 নাম্বার বইটা নীলক্ষেত থেকে সংগ্রহ করছি, ইউটিউবের সাহায্য নিছি, নিজে নিজে পড়ছি এবং পরীক্ষা দিয়েছি এবং আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ 6.5 ওভারঅল। আপনার দেখেন আইএলস এর রেজাল্ট আপনাদের দেখানোর জন্য যে আপনারা কেন মানে যে বাচ্চাটা 12 ক্লাস পড়াশোনা করছে ও কেন আইএলস ভয় পাবে। সবাই এসে বলে আইএলস ছাড়া কোথায় যাওয়া যায়। এই যে শর্টকাট মারার একটা ইচ্ছা প্রবণতা আমাদের মধ্যে, এইবারে রোটু পাসটাও এইভাবে আমি অপছন্দ করি। এই শর্টকাটটা কিন্তু আখেরে আমাদের জন্য ভালো হয় না এবং আমরা দেখা যায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের এই টেরিটরির মধ্যে
ইন্ডিয়ান বাচ্চাদের চেয়ে, পাকিস্তানি বাচ্চাদের চেয়ে, ইভেন লজ্জাজনক নেপালি বাচ্চাদের চেয়ে আমাদের বাংলাদেশি বাচ্চারা পিছিয়ে থাকে। শ্রীলঙ্কার কথা তো বাদে দিলাম, শ্রীলঙ্কা তো আমাদের সাউথ এশিয়ার মধ্যে পড়াশোনার দিক থেকে ইন্ডিয়া থেকেও আগে থাকে। তো আইএলস দিতে হবে, হ্যাঁ, এটার জন্য খুব আহামরি ঢাকায় এসে কোচিং করতে হবে বা কোথাও ভর্তি হয়ে যেতে হবে এমন না। 3 মাসের একটা জেদ নিতে হবে, টার্গেট নিতে হবে, পরীক্ষা দিতে হবে, আইএলসে 6+ তুলতে হবে ওভারঅল স্কোর, লিসেনিং, রাইটিং, 4টা গ্রুপেই, ঠিক আছে। এখন যারা তার মধ্যে আইএলস দিতে চাও না তাদের অপশন অবশ্যই আছে। এই জন্য হলো যে আইএলস সহ দিব চেষ্টা করব না আইএলস ছাড়া চেষ্টা করব। আমি বলি আর কি, এতক্ষণ এতগুলা পেচার পেচার করার মূল কারণ হলো আইএলস সহ চেষ্টা করাটাই ভালো, তাতে ভালো সাবজেক্ট, ভালো ইউনিভার্সিটি, ভালো দেশ, স্কলারশিপ সবকিছুই সহজ হয়। তারপরে হলো যে হ্যাঁ, একটা নিয়ামক পার্ট টাইম জব এবং পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট, পিজিডব্লিউপির বিষয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের আমাদের বাচ্চারা মানে সবারই কিন্তু কিছুটা যদি মিনিমাম সপ্তাহে একটা মিনিমাম কাজ না করা যায় তাহলে কিন্তু নিজের পড়ালেখাকে নিজে সাপোর্ট করা যায় না এবং ফুললি ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। সুতরাং আমি বলবো যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট তো চিন্তা করতেই হবে এবং পার্ট টাইম জব পড়াশোনাকালীন সময়েও সুবিধা আছে কিনা বা ওই দেশ পারমিট করে কিনা এটা যাওয়ার আগে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে হলো খুবই ইম্পর্টেন্ট হলো কস্টিং, টোটাল কস্টিং করতে হবে। এখন ধরেন ইউরোপের মধ্যেই আপনার কান্ট্রি টু কান্ট্রি কস্টিংয়ে কিন্তু অনেক চেঞ্জ, শুধু ইউনিভার্সিটি ফি না, মানে ইয়ারলি যে আপনার সেমিস্টার ফি তা না, আপনার ওখানে থাকা, আপনার খাওয়া, দৈনন্দিন খরচ অনেক ডিফার করে। সেই জন্য আপনার ক্যাপাসিটি, আপনার প্যারেন্টসের ক্যাপাসিটি কি সেটার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু সাপোর্ট নিজেকে করতে পারবেন তার উপরে ভিত্তি করে দেশ মানে ঠিক করাটাই উত্তম। তারপরে হলো যে আপনার ফ্যামিলির ইস্যু, যারা বিশেষ করে মাস্টার্স করতে যায় অথবা পোস্ট গ্রাজুয়েট অ্যাডভান্স ডিপ্লোমা করতে যায় তাদের অনেকেরই ফ্যামিলি থাকে। তো এখানে স্পাউসকে ওরা অ্যালাউ করবে কিনা, স্পাউসের ওয়ার্ক পারমিটের ইস্যুটা কি হবে, বেবি থাকলে বেবিদের কি হবে, এটা মাথায় রাখতে হবে। তো কিছু কিছু দেশ দেখা যায় যে কিছু কিছু ওরা স্পাউস ভিসা অ্যালাউ করে, কেউ কেউ অ্যালাউ করে না, এটা অবশ্যই একটা একটা ইম্পর্টেন্ট ইস্যু খেয়াল রাখা যার জন্য প্রযোজ্য, যার ফ্যামিলি আছে। তারপরে হলো ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো পিয়ার পাথওয়ে। এখন আমাদের বাংলাদেশ থেকে যে বাচ্চারা যায় তাদের তাদের কত পার্সেন্ট আসলে দেশে ফেরত আসার ইচ্ছা থাকে বা এসে এখানে অ্যাডজাস্ট করতে পারে, এটা একটা বড় বিষয়, চিন্তার বিষয়। তো যাদের এত কষ্ট করে বাইরে এত খরচ করে ইনভেস্টমেন্ট করে ফ্যামিলি পাঠাবে বা নিজের ইনভেস্টমেন্ট নিয়েও আপনি যান, আপনি ওখানে যদি সেটেল করতে চান তাহলে আপনি ওই দেশ আপনাকে সেই পিয়ার পাথওয়েটা আপনার পড়াশোনার সাথে লিঙ্ক করে কিনা এটা খেয়াল রাখতে হবে। তো ফাইনালি আপনি ওখানে গ্র্যাজুয়েশন করলেন অথবা আপনার মাস্টার্স কমপ্লিট করলেন, তারপরে আপনি ওখানে এমন কোনো নিয়ম আছে কিনা যার জন্য আপনি ওখানে সহজে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দিয়ে হোক বা সিআরএস স্কোর নিয়ে হোক আপনি ওখানে কোনোভাবে পিআরে এনরোল হতে পারবেন। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে যায়। তো যেমন ধরেন আপনি চিন্তা করতে পারেন অস্ট্রেলিয়া বা কানাডা বা নিউজিল্যান্ড, এইসব কান্ট্রিতে আপনার পড়াশোনার সাথে পিআরটা একদম একটা সিস্টেম ওয়াইজ লিঙ্ক করাই থাকে। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আসলে পিআর চাচ্ছেন কিনা, চাইলে আপনি ওখানে পিআরে এনরোল করতে পারবেন কিনা বা আপনাকে সেটেল হতে পারবেন কিনা ফিউচারে। তো আমরা আমাদের যতটুকু আমরা বুঝি আমরা আমাদের মতো করে চিন্তা করে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের নলেজ বেস। যারাই এখন চিন্তা ভাবনা করতেছেন যে বাইরে এটা পড়াশোনার জন্য যেতে চান, সেটা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে হোক, পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রামে হোক অথবা ডিপ্লোমা বা হায়ার ডিপ্লোমা হোক, অবশ্যই আমাদের ইকোটিপাস স্টাডির সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা এবং ডিটেলস আমাদের এই পোস্টের দেওয়া থাকবে। তারপরেও আমি বলে নিচ্ছি, ইকোটিপাস স্টাডি হাউস 136 রোড 117 গুলশানে, ঢাকা। ভালো থাকবেন সবাই এবং সবার জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।